আহ কানের কাছে ফোনটা নিয়ে একটু সাবধানে বসুন তো। চারপাশে কেউ নেই তো? দেখুন, আজ যে কথাটা আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে গোপন অধ্যায়। এতটাই গোপন যে নিজের ছায়াকেও বলতে পারিনি আজ অবধি। একটা অন্যরকম টান, একটা নিষিদ্ধ সম্পর্ক, যা সমাজ বা আমার নিজের বিবেক কোনোটারই অনুমতি পায়নি। মাঝে মাঝে মনে হয়, কেন এমনটা হলো আমার সাথে? কেন আমি দুর্বল হয়ে পড়লাম সেই আকর্ষণের কাছে, যা আমাকে তিল তিল করে শেষ করে দিচ্ছিল। আমার মনটা ছটফট করে উঠত প্রতিদিন, প্রতি মুহূর্তে। মনে হতো এই বুঝি সবাই জেনে যাবে আমার এই মারাত্মক গোপন কথা। আর তারপর কি হবে? সমাজের চোখে আমি মুখ দেখাবো কি করে? কিন্তু জানেন, ওই নিষিদ্ধ খলের আকর্ষণটাই আলাদা। একবার সেটা স্বাদ পেলে মুক্তি পাওয়াটা বড্ড কঠিন। ওই টান, ওই অদ্ভুত উত্তেজনা আমাকে একটা ঘোরের মধ্যে ডুবিয়ে রেখেছিল। আমার ভেতরটা দুলে উঠত প্রতিবার যখন ওর কথা ভাবতাম বা চোখের সামনে দেখতাম। কেমন একটা ভয় আর আনন্দের অদ্ভুত মিশেল। বুকটা ধুকপুক করত, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসত। আমি নিজেও বুঝতাম না কেন আমার সাথে এমনটা হচ্ছে। আমি তো একজন সাধারণ গৃহবধূ, আমার একটা ভরা সংসার আছে, স্বামী আছে। তবু কেন যেন আমার মন বারবার ছুটে যেতে চাইতো অন্য একটা পথে। একটা অজানা অচেনা অনুভূতি আমাকে যেন টানতে টানতে নিয়ে যাচ্ছিল এক নিষিদ্ধ গন্তব্যের দিকে। আমার বাড়িতে সবসময় একটা চাপা টেনশন কাজ করত। কখন বুঝি এই রহস্য ফাঁস হয়ে যায়? কখন বুঝি আমার দুর্বলতাগুলো চোখে পড়ে যায় পরিবারের বাকি সদস্যদের? এই ভয়ে আমি সারা দিন কুঁকড়ে থাকতাম। তবু যখনই সুযোগ পেতাম, সে যেন এক অদৃশ্য শক্তির মতো আমাকে টেনে নিত তার দিকে। সেই মুহূর্তগুলো ছিল আমার কাছে এক চরম মুক্তির মতো। মনে হতো যেন এই সময়টাতে আমি নিজেকে পুরোপুরি উজাড় করে দিতে পারছি, যা আমি আর কোথাও পাই না। সে মুহূর্তগুলোতে আমার সমস্ত দ্বিধা, ভয়, শঙ্কা যেন কোথাও মিলিয়ে যেত। আমার ভেতরের এক অন্য আমি তখন জেগে উঠত। এক নতুন রূপ, এক উন্মত্ত বাসনা আমাকে চালিত করত। বিশ্বাস করুন, এখন যখন ভাবি তখন নিজেরই হাসি পায়, আবার লজ্জাও লাগে খুব। আমার শরীরী আকর্ষণই কি এর জন্য দায়ী ছিল? দেখুন না, আজকেও একটা গাঢ় নীল শাড়ি পরে বসেছি, হালকা কুচি দিয়ে, কাঁধের দিকটা একটু আলকা করে। আমার লম্বা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে। এক ঝলক দেখলেই কেমন একটা মোহের সৃষ্টি হয়, তাই না? জানি না আপনাদের কেমন লাগবে আমার এই গল্পটা। তবে যদি আমার জীবনের এই বিশেষ অধ্যায়টা আপনাদের মনে একটুও কৌতূহল জাগিয়ে থাকে, তাহলে একটা অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার বাড়ি বীরভূম জেলায়। ছোটবেলা থেকেই শান্ত আর লাজুক স্বভাবের মেয়ে আমি। বিয়ের পর শ্বশুরবাড়ি এসেছিলাম তখন আমার স্বপ্ন ছিল একটা সুখী, শান্তিময় সংসার। আমার স্বামী আকাশ একজন সরকারি চাকরিজীবী, বেশ ভালো মানুষ, কিন্তু কাজের সূত্রে তাকে প্রায়ই বাইরে থাকতে হতো। আমাদের বিয়ের 3 বছরের মাথায় আকাশের ছোট ভাই অর্ণব কলেজে ভর্তি হলো। অর্ণব তখন সবে টিনেজার থেকে যুবক হয়ে উঠছে। ওর চোখে একটা অদ্ভুত তেজি ভাব ছিল, আর ওর কথায় কেমন একটা দুষ্টুমি ভরা চাউনি। প্রথম অর্ণবকে আমি দেওরের মতোই দেখতাম, ছোট ভাইয়ের মতো আদর করতাম। কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করলো। আকাশ যখন ডিউটিতে থাকতো, তখন বাড়িতে আমি আর অর্ণব ছাড়া আর তেমন কেউ থাকতো না। মা বাবা প্রায়ই গ্রামের বাড়িতে যেতেন বা তীর্থে। অর্ণবকে সকালের ব্রেকফাস্ট থেকে রাতের খাবার সবই আমাকে বানিয়ে দিতে হতো। ওকে খাওয়ানো, ওর জামা কাপড় গুছিয়ে দেওয়া, টুকটাক পড়াশোনার খোঁজ নেওয়া, সবটাই আমার দায়িত্ব ছিল। আর এই দায়িত্ব থেকেই কেমন একটা অদ্ভুত নৈকট্য তৈরি হলো আমাদের দুজনের মধ্যে। অর্ণব প্রথমে আমাকে বৌদি বলে ডাকলেও ওর চোখের দৃষ্টিতে কেমন একটা বদল দেখতে পেতাম। যখন আমি ওর সামনে দিয়ে হেঁটে যেতাম বা কোনো কাজ করতাম, তখন ওর চোখগুলো কেমন যেন পিছু পিছু আসতো। আমার শাড়ির আঁচল সরে গেলে বা সামান্য শরীরী ভঙ্গি প্রকাশ পেলে আমি দেখতাম ওর চোখগুলো চকচক করছে। প্রথমে আমি বিষয়টাকে গুরুত্ব দিতাম না, ভাবতাম ছেলে মানুষ। কিন্তু একসময় আমারও যেন কেমন অস্বস্তি লাগতে শুরু করলো। রান্নাঘরে কাজ করছি, হঠাৎ দেখতাম অর্ণব পেছনে এসে দাঁড়িয়েছে। হয়তো কোনো কারণ ছাড়াই আমার পাশে এসে একটা গল্প শুরু করত। একবারেই গায়ে ঘেঁষে দাঁড়াতো। কখনো কখনো থালা এগিয়ে দেওয়ার সময় বা জলের গ্লাস নেওয়ার সময় ওর হাতটা অসাবধানে আমার হাত ছুঁয়ে দিত। সেই ছোঁয়ায় আমি কেমন যেন একটা বিদ্যুৎ খেলে যেতে দেখতাম নিজের শরীরে। বুকটা ধুকপুক করে উঠত। মনে হতো অর্ণব কি ইচ্ছে করেই এমনটা করছে, না এটা শুধু আমার মনের ভুল। একবার দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ঘরে বসে শাড়ি পরছিলাম। আকাশ বাইরে ছিল। অর্ণব নাকি কলেজের কি একটা বই খুঁজছিল। হঠাৎ করেই আমার ঘরের সামনে এসে দাঁড়িয়েছিল। আমি তখন শাড়িটা পেঁচিয়ে আঁচলটা ঠিক করছিলাম। অর্ণব আমার দিকে তাকিয়েছিল এক অদ্ভুত দৃষ্টিতে। ওর চোখগুলো কেমন যেন লাজুক ছিল, আবার এক গভীর আকাঙ্ক্ষাও ছিল সেখানে। আমার বুকের মধ্যে যেন একটা অদ্ভুত দোলা লেগেছিল। মনে হয়েছিল এই মুহূর্তে যদি আমি ওর দিকে তাকিয়ে হাসি, তাহলে কি হবে। কিন্তু আমি কিছু না বলে তাড়াতাড়ি শাড়িটা ঠিক করে বেরিয়ে এসেছিলাম। সেই দিন থেকে আমার ভেতরে কেমন যেন একটা অজানা অস্থিরতা শুরু হলো। আমার অবচেতন মন যেন অর্ণবকে আরও কাছে টানতে চাইত। অর্ণবের কলেজ শেষ হওয়ার পর সে চাকরির চেষ্টা শুরু করল। চাকরির খোঁজ করতে গিয়ে সে প্রায়ই বাইরে যেত।
কিন্তু রাতের বেলা যখন ফিরত তখন প্রায়ই দেখতাম সে বেশ চুপচাপ আর মনমরা হয়ে আছে। আমি ওকে জিজ্ঞাসা করতাম, কিরে অর্ণব, মন খারাপ কেন? অর্ণব প্রথমে বলতো, কিছু না বৌদি। কিন্তু একসময় সে আমার কাছে নিজের সব মন খারাপের কথা বলতে শুরু করল। কিভাবে চাকরির চেষ্টা করতে গিয়ে সে ব্যর্থ হচ্ছে, কিভাবে লোকে তাকে ছোট চোখে দেখছে, এসব কথা। আমি ওর পাশে বসে সান্ত্বনা দিতাম, ওর হাতটা ধরে বলতাম, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সেই হাত ধরাটা ছিল শুধুই সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু সেই ছোঁয়ায় কেমন একটা অদ্ভুত মাদকতা ছিল। আমার শরীর কাঁপত, আমি জানতাম অর্ণবেরও শরীর কাঁপছে। এক বৃষ্টি ভেজা বিকেলে আকাশ যখন বাড়িতে ছিল না, অর্ণব আমার কাছে এসে বসল। জানালার বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। অর্ণব বলল, বৌদি, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভরসা করি। আর কেউ না থাকুক, তুমি তো আছো। আমি ওর দিকে তাকিয়েছিলাম। ওর চোখ দুটোতে কেমন যেন একটা অসহায়ত্ব ছিল, আবার গভীর একটা অনুভূতিও ছিল। অর্ণব ধীরে ধীরে আমার আরও কাছে সরে এলো, তারপর আমার হাতটা ধরল। এবার আর কোনো অসাবধানতা ছিল না, ইচ্ছে করেই সে আমার হাতটা শক্ত করে ধরেছিল। আমার ভেতরে কেমন একটা আলোড়ন শুরু হলো। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। অর্ণব আস্তে করে বলল, বৌদি, তোমাকে দেখলে আমার সব কষ্ট চলে যায়। এই কথাগুলো শুনে আমার বুকটা আরও জোরে ধড়ফড় করে উঠল। আমি জানি এই সম্পর্কটা ভুল, এই অনুভূতিটা পাপ, কিন্তু অর্ণবের চোখে আমি যে আকুলতা দেখছিলাম সেটা আমাকে দুর্বল করে দিচ্ছিল। ধীরে ধীরে আমাদের এই গোপন সম্পর্কটা আরও গভীর হতে লাগল। আমরা দুজনেই যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। যখন আকাশ বাড়িতে থাকত তখন আমরা সাধারণ দেবর বৌদির মতোই আচরণ করতাম, কিন্তু যখনই সে চলে যেত আমাদের মধ্যে এক অদ্ভুত টান কাজ করত। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন অর্ণব মাঝে মধ্যে আমার ঘরের দিকে আসত, দরজায় আলতো টোকা দিত। আমি জানতাম ও এসেছে, আমার বুকটা থুকপুক করত, তবুও আমি উঠে দরজাটা খুলতাম। অর্ণব ঘরে ঢুকে ফিসফিস করে কথা বলতো। কখনো বলতো, আজ সারাদিন তোমাকে না দেখে মনটা কেমন করছিল। কখনো বলতো, তুমি কি ভাবছো বৌদি? আমি ওর দিকে তাকিয়ে থাকতাম। আমরা দুজনেই জানতাম আমরা কি করছি। আমাদের কথোপকথনে কোনো সরাসরি যৌন ইঙ্গিত থাকত না, কিন্তু আমাদের চোখের ভাষা, শরীরী ভঙ্গি, নিঃশ্বাস প্রশ্বাস সব কিছুতেই কেমন একটা নিষিদ্ধ উত্তেজনার আভাস ছিল। এক রাতে অর্ণব আমার পাশে বসে আমার হাতটা ধরেছিল, তারপর আমার চুলে হাত বুলিয়েছিল। সেই স্পর্শে আমার সারা শরীর শিউরে উঠেছিল। আমি ওর দিকে তাকিয়েছিলাম, ওর চোখ দুটো জ্বলছিল। অর্ণব খুব আস্তে করে বলেছিল, বৌদি, তুমি শুধু আমার। এই কথাটা আমার কানে বাজছিল। আমি জানতাম এটা ভুল, আমি জানি আমি আমার স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা করছি, কিন্তু অর্ণবের এই গভীর আকর্ষণ আমাকে যেন কোনোভাবেই মুক্তি দিচ্ছিল না। অর্ণব আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিল, নাকি আমি নিজেই ওর প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম সেটা আমি বুঝে উঠতে পারতাম না। এই লুকোচুরি খেলাটা আমার মানসিক শান্তি নষ্ট করে দিচ্ছিল। সারাদিন মনটা কেমন যেন অস্থির থাকত। কখনো মনে হতো সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাই, আবার কখনো মনে হতো এই টানটা থেকে মুক্তি পাবো কি করে। একদিন অর্ণব আমাকে বলল, বৌদি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ওর এই কথাগুলো আমাকে আরও দ্বিধায় ফেলে দিল। আমি জানি সমাজে এই ধরনের সম্পর্কের কোনো জায়গা নেই। এটা শুধু পাপ নয়, এটা একটা কলঙ্কও বটে। আমি অর্ণবকে বোঝানোর চেষ্টা করতাম, দেখ অর্ণব, এটা ঠিক নয়, আমরা এমনটা করতে পারি না। কিন্তু অর্ণব কোনো কথা শুনতে চাইত না, সে কেবল আমাকে আরও বেশি করে তার দিকে টানত। এক রাতে সে আমার শাড়ির আঁচলটা ধরেছিল। আমার চোখগুলো বন্ধ হয়ে এসেছিল। আমি জানতাম সে কি চাইছে। আমার শরীর কাঁপছিল, মনটাও। সেই মুহূর্তে আমি যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। কিন্তু হঠাৎ করে আমার স্বামীর মুখটা মনে পড়ে গেল। আমি চোখ খুলে অর্ণবকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। না অর্ণব, এটা হতে পারে না, আমরা এমনটা করতে পারি না। অর্ণব আমার দিকে তাকিয়েছিল, ওর চোখে ছিল একরাশ যন্ত্রণা আর অভিমান। সে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। সেই দিনের পর থেকে অর্ণব আমার সাথে আগের মতো আর কথা বলতো না, সে আমাকে এড়িয়ে চলত। আমার ভেতরে যেন একটা শূন্যতা তৈরি হয়েছিল। আমি জানতাম আমি ঠিক কাজ করেছি, কিন্তু তবুও আমার মনটা কেমন যেন অস্থির ছিল।
আমি বুঝলাম এই সম্পর্কের মধ্যে এক গভীর জটিলতা লুকিয়েছিল, যেখানে শুধুই শারীরিক আকর্ষণ ছিল না, ছিল এক মানসিক দুর্বলতা, একাকিত্ব আর এক অন্যরকম টান। অর্ণব হয়তো আমার মানসিক দুর্বলতার সুযোগ নিয়েছিল, বা আমিও হয়তো আমার একাকিত্বের সঙ্গী হিসেবে তাকে বেছে নিয়েছিলাম। এই ঘটনাটা আমাকে শিখিয়েছিল নিজের ভেতরের দুর্বলতাগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারলে কত বড় ভুল হয়ে যেতে পারে। সমাজের সব সম্পর্কের একটা সীমারেখা আছে, আর সেই সীমারেখা পার করলে শুধু নিজেরই ক্ষতি হয় না, পরিবারেরও সম্মান নষ্ট হয়। জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেকেই হয়তো এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আবেগ আর বিবেকের মধ্যে একটা কঠিন যুদ্ধ চলে। তখন খুব সতর্ক থাকতে হয়, কারণ একটা ভুল পদক্ষেপ আমাদের পুরো জীবনটাকেই এলোমেলো করে দিতে পারে। এই সম্পর্কটা আমাকে শিখিয়েছে ভালোবাসার সঠিক সংজ্ঞা কী, আর ক্ষণিকের আকর্ষণের পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। আমি এখন আগের থেকে অনেক বেশি সতর্ক। নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি, তা না হলে অনেক বড় বিপদ হতে পারে।